দেখো ACL stands for Access Control List. অজস্র টাইপ। স্ক্রিনটা শো করছে না এখানে। স্ক্রিনটা শো করছে না? না দেখাচ্ছে না। হ্যাঁ, আপনি যদি শেয়ার করে থাকেন তাহলে দেখাচ্ছে না। এবার দেখাচ্ছে? হ্যাঁ স্যার। ACL stand for Access Control List. বেসিক কাজ কি ACL এর? ট্রাফিক ফিল্টারিং করা। কিসের উপর বেস করে? কিছু ইউজার ডিফাইন ক্রাইটেরিয়ার উপর বেস করে, যেগুলো আমরা রাউটার বা সুইচের ইন্টারফেসে অ্যাপ্লাই করি। ধরো আমার এই একটা নেটওয়ার্ক আছে, এই দুটো রাউটার, এই একটা সুইচ, এই একটা সুইচ, একদম বেসিক লেভেলে আমি বলছি। এই একটা রাউটার টু রাউটার ফিজিক্যাল কানেক্টিভিটি, আমার এখানে একটা সার্ভার আছে, আর এখানে দুটো ইউজার আছে। এটা R1, এটা R2, এটা ইউজার 1, এটা ইউজার 2। আমার ক্রাইটেরিয়াটা কি? আমার ক্রাইটেরিয়াটা হচ্ছে ইউজার 1 এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে, বাট ইউজার 2 এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে না। এইটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। তার মানে ইউজার 1 থেকে যখনই একটা প্যাকেট সার্ভারের জন্য যাবে, তখন সেই প্যাকেটটা অ্যালাউ হবে। আর ইউজার 2 এর থেকে যখনই একটা প্যাকেট সার্ভার 2 এর কাছে যাবে, তখন সেই প্যাকেটটা অ্যালাউ হবে না। সো দিস ইজ বেসিক কনসেপ্ট অফ ACL। একদম বেসিক লেভেলে ACL এর এটাই কনসেপ্ট। ট্রাফিক ফিল্টার করা, কিসের উপর বেস করে? কিছু ইউজার ডিফাইন ক্রাইটেরিয়ার উপর বেস করে। সেটা আমরা কোথায় অ্যাপ্লাই করি? রাউটার বা সুইচের ইন্টারফেসে অ্যাপ্লাই করি। আমরা ক্রাইটেরিয়া তৈরি করলাম, বাট সেটাকে যদি অ্যাপ্লাই না করি রাউটার বা সুইচের ইন্টারফেসে, তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে কাজ হবে না। এবং সেটা অ্যাপ্লাই করতে হবে সেম ডিরেকশনে, যে ডিরেকশনে প্যাকেটটা ফ্লো করছে। সেটাও বলছি আমি। দেখো ACL আমাদের যেটা আছে, দুটো টাইপ, প্রচুর টাইপ আছে ACL। আমাদের দুটো টাইপ আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ACL, একটা হচ্ছে এক্সটেন্ডেড ACL। এবং এই দুটো টাইপকেই দুভাবে ইমপ্লিমেন্ট করা যায়। নাম্বার দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়, নেম দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়। স্ট্যান্ডার্ড ACL কে তুমি নাম্বার দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারবে, নেম দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারবে। এবার স্ট্যান্ডার্ডের নাম্বারের রেঞ্জটা কি? 1 থেকে 99 আর 1300 থেকে 1999। 1 থেকে 99, 1300 থেকে 1999 হচ্ছে স্ট্যান্ডার্ড ACL এর রেঞ্জ। বেসিক্যালি স্ট্যান্ডার্ড ACL ইউজ করা হয় নর্মাল ফিল্টারিং এর জন্য, খুব বেসিক লেভেল ফিল্টারিং এর জন্য। সোর্স আইপির উপর বেস করে স্ট্যান্ডার্ড ACL প্যাকেট ফিল্টার করে। এখান থেকে ইউজার 2 থেকে যদি কোনো প্যাকেট যায় তোমার সার্ভারের দিকে, তাহলে কি হবে? একটা সোর্স আইপি থাকবে, একটা ডেস্টিনেশন আইপি থাকবে। সোর্স আইপি কি থাকবে? ইউজার 2, আর ডেস্টিনেশন আইপি থাকবে সার্ভার। স্ট্যান্ডার্ড ACL কি করে?
শুধুমাত্র এই সোর্স আইপিটা দেখে প্যাকেট ফিল্টার করে। তার জন্য স্ট্যান্ডার্ড এসিএল খুব একটা ইউজ হয় না, বাট এক্সটেন্ডেড এসিএল যার নাম্বারিং এর রেঞ্জটা হচ্ছে 100 থেকে 199 আর 2000 থেকে 2699, এক্সটেন্ডেড এসিএল কিন্তু সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, লেয়ার 4 পোর্ট নাম্বার মানে ট্রান্সপোর্ট লেয়ার পোর্ট নাম্বার, প্রোটোকল টাইপ, মেসেজ টাইপ, অনেক কিছু দেখে প্যাকেট ফিল্টার করতে পারে। অনেক কিছু দেখে প্যাকেট ফিল্টার করে। আরো ডিপ ইন্সপেকশন হয়। Not only based on source IP address of the packet, extended ACL can filter packet based on source and destination IP both with layer 4 port numbers. তুমি টেলনেট আটকাতে চাইছো, তাহলে তোমাকে কোন পোর্ট নাম্বারটা ব্লক করতে হবে? 23 নম্বর পোর্ট। টেলনেট টিসিপি ইউজ করে, পোর্ট নাম্বার ইউজ করে 23। প্রোটোকল টাইপ, যে তুমি সমস্ত টিসিপি কানেকশন বা সমস্ত ইউডিপি কানেকশন বন্ধ করতে চাইছো, তুমি মেনশন করতে পারবে। মেসেজ টাইপ, তুমি আইসিএমপি ইকো রিকোয়েস্ট ইকো রিপ্লাই বন্ধ করতে চাইছো, তখন কিন্তু আমাদের এক্সটেন্ডেড নাম্বার এসিএল ইউজ করতে হবে। নেক্সট, এসিএল ডিরেকশন যেটা বলছিলাম। এসিএল এর দুটো ডিরেকশন, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট। একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট। ইন মানে ও ইনকামিং প্যাকেট চেক করবে, আউট মানে ও আউটগোয়িং প্যাকেট চেক করবে। এইখান থেকে যদি তুমি একটা প্যাকেট যায় আর তুমি যদি এসিএলটা তুমি এই ইন্টারফেসে অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে কিন্তু বলতে হবে ইন, কারণ প্যাকেটটা এই ইন্টারফেসে ঢুকছে। কোনো একটা প্যাকেটকে যদি তুমি আটকাতে চাও, বেস্ট অন, আমি ধরলাম সোর্স আইপির উপর বেস করেই আটকাতে চাও, এবং তুমি সেই এসিএলটাকে, সেই প্যাকেটটা আসছে এইখান থেকে, ইউজার 1 বা ইউজার 2 থেকে প্যাকেটটা আসছে, এবং তুমি এসিএলটা অ্যাপ্লাই করছো এই ইন্টারফেসে, তখন কিন্তু এসিএল এর ডিরেকশনটা কি হবে? ইন, কেন প্যাকেটটা এই ইন্টারফেসের রেসপেক্টে ইনকামিং প্যাকেট। সেম এসিএল যদি তুমি এই ইন্টারফেসে অ্যাপ্লাই করো, তখন কিন্তু ওটা হবে আউট, কেন প্যাকেটটা এই ইন্টারফেসের রেসপেক্টে বেরোতে চাইছে। এই ছবিটা দেখলে ক্লিয়ার হবে। ধরো এ থেকে একটা প্যাকেট আসছে, এই প্যাকেটটা R1 এর F0/0 ইনকামিং, বাট R1 এর সিরিয়াল 0/0 আউটগোয়িং। আবার R2 সিরিয়াল 0/0/1 ইনকামিং, R2 F0/0 আউটগোয়িং। So direction is very important in ACL. Direction is very much important in ACL. এবার এসিএল এর কিছু ফ্যাক্ট আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো, ক্রাইটেরিয়া গুলো টপ ডাউন সিকোয়েন্সিয়াল অর্ডারে প্রসেস হয়। তুমি 10টা ক্রাইটেরিয়া লিখলে, 1 2 3 4 5 6, 6টা ক্রাইটেরিয়া লিখলে, ডিফারেন্ট ক্রাইটেরিয়া। এই যখন প্রসেস হবে, একটা প্যাকেট আসবার পর প্যাকেটের এগেনস্টে যখন প্রসেস হবে, তখন টপ ডাউন অর্ডারে প্রথমে প্রথম ক্রাইটেরিয়াটা দেখা হবে, তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফোর্থ, তারপর ফিফথ, তারপর সিক্সথ। টপ ডাউন অর্ডারে প্রসেস হবে। ততক্ষণ প্রসেস হবে যতক্ষণ পর্যন্ত কোনো ম্যাচ না খুঁজে পাওয়া যাবে। এ প্যাকেট ইজ কম্পেয়ার্ড উইথ এসিএল কন্ডিশনস আনটিল ইট ফাইন্ডস এ ম্যাচ।
ম্যাচ বলতে কি বোঝাচ্ছে? মানে সাপোজ ম্যাচটা একটা প্যাকেট এসছে যার সোর্স আইপি ধরো 10.10.10.10 আর ডেস্টিনেশন আইপি 20.20.20.20। এবার তোমার এক নম্বরে একটা ক্রাইটেরিয়া আছে, দু নম্বরে একটা ক্রাইটেরিয়া আছে। তোমার ধরো এক নম্বরে একটা ক্রাইটেরিয়া আছে পারমিট 10.10.10.2। দু নম্বরে একটা ক্রাইটেরিয়া আছে পারমিট 10.10.10.3। তিন নম্বরে আছে ডিনাই 10.10.10.5। চার নম্বরে আছে ডিনাই 10.10.10.6। পাঁচ নম্বরে আছে ডিনাই 10.10.10.4। ছ নম্বরে আছে পারমিট 10.10.10.10। তার মানে প্যাকেটটা আসবার পর প্রথমে এক নম্বর ক্রাইটেরিয়ার সঙ্গে ক্রস চেক হবে, কোনো ম্যাচ পেলো? না সেটা ওই 6 নম্বরের সাথে চেক হবে, পারমিট আছে তো। হ্যাঁ, এরকম একের সঙ্গে হবে, দুয়ের সঙ্গে হবে, তিন, চার, পাঁচ। কোথায় গিয়ে ম্যাচ খুঁজে পেলো? 6 নম্বরে। আচ্ছা। ক্লিয়ার হলো এবার? হ্যাঁ স্যার। এইবার ধরো তুমি একটা কাজ করেছো, তুমি এইখানে লিখেছো ডিনাই 10.10.10.10। ম্যাচটা কত নম্বরে খুঁজে পাবে? থার্ডে। থার্ডে। আবার ডিনাই করে দেবে। সিক্সথেও একটা ম্যাচ আছে, বাট থার্ডে যেই ম্যাচ খুঁজে পাবে ও কিন্তু আর এইগুলো আর চেক করবে না। যাবে না, হ্যাঁ ডিনাই করে দেবে। স্যার একটা প্রশ্ন আছে এখানে। বলো। স্যার বলছে আমি একই আইপি কে একই ওই ম্যাচিং সিরিজের মধ্যে পারমিট ডিনাই দুবার করতে পারবো? হ্যাঁ, মানে যদিও এটা প্রথমে ক্ষেত্রে মানে প্রথমে থার্ডেই এটাকে ডিনাই করে দিল, আমি সেক্ষেত্রেও বলছি মানে আমি একই আইপি কে দুবার ধরে লিখতে পারবো এবং পারমিট ডিনাই করতে হ্যাঁ, পারবো? হ্যাঁ, অসুবিধা নেই। স্যার থার্ডে যদি কাউকে ডিনাই করে দিল আর ওই আইপিটাকে আবার পারমিট হিসাবে 6 নম্বরে রাখার মানেটা কি? মানে কিছুই না। এটা মিসকনফিগারেশন। এটা হচ্ছে ধরো মিসকনফিগারেশন, বা এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে একবার ম্যাচ খুঁজে পাওয়া গেলে ও বাকি যদি 1000টা স্টেটমেন্টও থাকে ও আর তার এগেনস্টে ক্রস চেক করবে না। আচ্ছা। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এইবার ধরো এইটা নেই, এইটা 10-10-এর বদলে আমি অন্য একটা আইপি দিচ্ছি। ধরো এটা দিলাম 8। একটা প্যাকেট স্যার এলো। বলছি হ্যাঁ, এইটার ক্ষেত্রে স্যার কোনো ক্লাসফুল ক্লাসলেসের ব্যাপার নেই তো? না। এবার একটা প্যাকেট এসছে যার আইপি হচ্ছে ধরো 21। বলো কি হবে? কারোর সঙ্গেই তো কোনো ম্যাচ খুঁজে পেলো না। ডিনাই ডিনাই হবে। যদি কারোর সঙ্গে ম্যাচ খুঁজে না পায় তাহলে কিন্তু সেটা প্যাকেটটাকে আর মানে প্যাকেটটাকে অ্যালাউ হবে না, প্যাকেটটা ড্রপ হয়ে যাবে। আচ্ছা, এটা আমি আসছি পরে। এইবার ইন্টারফেস উইল টেক বেসড অন ম্যাচ কন্ডিশন, অ্যাকশন বেসড অন ম্যাচ কন্ডিশন। অ্যাকশন দেখো দুটো হতে পারে, একটা হচ্ছে পারমিট করা, একটা ডিনাই করা। পারমিট কন্ডিশন ম্যাচ করলে প্যাকেটকে অ্যালাউ করবে, ডিনাই কন্ডিশন ম্যাচ করলে প্যাকেটটাকে ইমিডিয়েটলি ড্রপ করে দেবে বা ডিস্ট্রয় করে দেবে। এভরি এসিএল হ্যাজ এ ডিফল্ট ডিনাই স্টেটমেন্ট অ্যাট এন্ড অফ ইট। প্রত্যেকটা এসিএল এর শেষে একটা ডিফল্ট ডিনাই স্টেটমেন্ট থাকে। তুমি 6টা ক্রাইটেরিয়া দিয়েছো, 7 নম্বর ক্রাইটেরিয়াটা কিন্তু হচ্ছে একটা ডিফল্ট ডিনাই স্টেটমেন্ট। এইটা কি এই ক্রাইটেরিয়াটা? এই ক্রাইটেরিয়া হচ্ছে
ডিনাই এনি কি আর থাকে হ্যাঁ, ডিনাই এনি। সেই জন্য বললাম যদি এরকম একটা প্যাকেট আছে সোর্স আইপি যার 21 10.21, বেসিক্যালি এখানে কারোর সঙ্গেই কোনো ম্যাচ খুঁজে পাওয়া যায়নি, তোমার 6টা স্টেটমেন্টের ম্যাচ খুঁজে পাওয়া যায়নি, তখন এই ডিফল্ট ডিনাই স্টেটমেন্টের জন্য এই প্যাকেটটা ড্রপ হয়ে যাবে। এটাকে বলা হয় ইমপ্লিসিট ডিনাই। ইমপ্লিসিট ডিনাই এটা আমি তুমি ডিফাইন করি না, এটা অটোমেটিক্যালি ডিফাইন হয়ে যায়। empty ACL will permit all traffic by default. Implicit deny condition will not work with empty ACL. ACLটা তৈরি করেছো, কোনো কন্ডিশন দাওনি, তুমি ভেবো না যে তার এগেনস্টে একটা ইমপ্লিসিট ডিনাই অ্যাপ্লাই হয়ে যাবে, হয়ে সব প্যাকেটকে ড্রপ করে দেবে না। অ্যাটলিস্ট একটা ইউজার ডিফাইন কন্ডিশন দরকার, অ্যাটলিস্ট একটা ইউজার ডিফাইন কন্ডিশন দরকার, তবে গিয়ে ইমপ্লিসিট ডিনাইটা কাজ করে, আদারওয়াইজ করবে না। ACL can filter traffic passing from the interface, মানে এই একটা ইন্টারফেস, এই একটা ইন্টারফেস, এই ইন্টারফেস দিয়ে যে ট্রাফিকগুলো পাস করছে একমাত্র সেই ট্রাফিকের উপরেই ACL অ্যাপ্লাই হবে। এই ইন্টারফেস থেকে যদি কোনো ট্রাফিক অরিজিনেট করে, এই ইন্টারফেস থেকেই ট্রাফিকটা অরিজিনেট করছে, তাহলে তার উপর কিন্তু ACL অ্যাপ্লাই হবে না। ধরো তুমি রাউটারে বসে পিং করছো, তখন তো সেটা একটা ইন্টারফেস থেকে জেনারেট হবে, তার উপর কিন্তু ACL অ্যাপ্লাই হবে না, তার উপর কিন্তু ACL অ্যাপ্লাই হবে না। স্যার। স্যার বুঝলাম না এই জায়গাটা আরেকটু একটু বলুন। ACL শুধুমাত্র কাজ করবে যেই ট্রাফিক, যে ডেটাটা ইন্টারফেসের মধ্যে দিয়ে পাস করছে। ইন্টারফেস থেকে জেনারেট হওয়া কোনো ট্রাফিক, ইন্টারফেস থেকে জেনারেট হওয়া কোনো ট্রাফিক কিন্তু ACL এর আওতায় পড়বে না, মানে ACL তার উপর কাজ করবে না। তুমি রাউটারে বসে পিং করছো, তাহলে পিংটার সোর্স আইপি হবে যে কোনো একটা ইন্টারফেস, হ্যাঁ হ্যাঁ। তার উপর কিন্তু ACL অ্যাপ্লাই হবে না। আচ্ছা আচ্ছা। মানে এসিএলটা প্রি ডিফাইন্ড হতে হবে তাহলে। না, প্রি ডিফাইন্ড, সব ACLই যে প্রি ডিফাইন্ড, হ্যাঁ। বাট মানে স্যার আমি তো এরকম করতে পারি যে কোনো একটা আইপি আমি সেটাকে ডিসকার্ড করব, ডিনাই করব, তো সেইটা তো আমি কোথাও থেকে একটা পিংও করতে পারি, তো সেই ক্ষেত্রে তো সেটাও কোনো একটা সেটা রাউটার তোমাকে, সেটা তোমাকে অন্য বলছে রাউটারে যে- করতে হবে। স্যার বলছে যে তোর এই রাউটারে দুটো ইন্টারফেসে যে কোনো একটা দিয়ে আসছে ইনকামিং বা আউটগোয়িং যে কোনো একটা যে মানে হলে তখন এসএলটা কার্যকর, কিন্তু এই ইটসেলফ এই রাউটারটা যে ইন্টারফেস থেকে যে প্যাকেট মানে যে প্যাকেটটা তোর বেরোবে সেটা সেই আইপিটার জন্য কিন্তু কোনো রকম কোনো এসএল কাজ করবে না। তুমি যদি এই রাউটারে বসে পিং করো, তাহলে রাউটারের সেই পিং এর সোর্স আইপি হবে আইদার এই ইন্টারফেসটা অথবা এই ইন্টারফেসটা। তার জন্য আমি কিন্তু এখানে একটা সেই, question আছে। হ্যাঁ বলো। ধরুন আমি এই দুটো ইন্টারফেসে সোর্স আইপি নিয়ে পিং করলাম, ঠিক আছে, হ্যাঁ তাহলে তো পিং যাওয়া উচিত। হ্যাঁ, পিং যাবে তো। পিং তো যাবে, তো অ্যাক্সেস লিস্ট কাজ কিন্তু করবে না আমার বলতে। যদি ওই পাশ থেকে যদি আমি মানে ধরুন আপনার ওই এন্ডের যে ইন্টারফেসটা আছে ওখান থেকে যদি আমি পিং করি আর ওটা যদি ডিনায় থাকে তবে তো যাবে না নাকি? হ্যাঁ, আমাকে এই প্যাকেটটা ব্লক করতে গেলে অন্য রাউটারে গিয়ে ব্লক করতে হবে। বুঝেছি। নেক্সট রাউটার যেটা আসবে Next router এ গিয়ে বন্ধ। ওর ইনপুট যেটাতে হচ্ছে মানে এই অরিজিনেটিং রাউটার থেকে আমি ব্লক করতে পারবো না। না, না হ্যাঁ। ওটাই আর কি, ওই ইনবাউন্ড ট্রাফিকটাকে আমি ব্লক করছি। এটা কনভেনশন যে স্ট্যান্ডার্ড ACL শুড বি প্লেস নিয়ার দ্য ডেস্টিনেশন ডিভাইস বিকজ স্ট্যান্ডার্ড ACL ইজ বেসড অন সোর্স আইপি। একটা প্যাকেটকে ফালতু ট্রাভেল করিয়ে তো লাভ নেই। আর এক্সটেন্ডেড ACL শুড বি প্লেস নিয়ার দ্য সোর্স ডিভাইস। এক্সটেন্ডেড ACL কে সোর্স ডিভাইসের কাছাকাছি প্লেস করা উচিত। প্রত্যেকটা ACL এর একটা ইউনিক নাম্বার বা নেম থাকবে। স্যার এই ক্ষেত্রে যদি হয় তো সেক্ষেত্রে তো স্যার আমি
মানে আমি যে কোনো এসিএলই আমার মানে ডেস্টিনেশনের পাশেই করা উচিত, প্যাকেটটা বেকার বেকার ঘুরবে না হলে। না, স্ট্যান্ডার্ড এসিএল কে সেটা তো তোমার দেখো, বেসিক্যালি তোমাকে ডেস্টিনেশনের মানে আহ, মানে ডেস্টিনেশন মানে তুমি তো উল্টো বললে, সোর্সের কাছে করা উচিত। হ্যাঁ, সোর্সের কাজে কথা বলছেন, মানে যেখান থেকে বেরোবে। ধরুন আপনার যে ওই ছবিটাতে আপনি ধরুন S1 S2 ধরেছিলেন আর একটা সার্ভার করেছিলেন। হ্যাঁ তো ধরুন আমি যদি কোনো কিছু করতে যাই, তো সেক্ষেত্রে প্যাকেটটাকে বেকার বেকার ট্রাভেল করানো মানেই তো আমার রাউটারের সিপিইউ ডিউরেশন বাড়া। তো হ্যাঁ সেক্ষেত্রে আমি সোর্সের কাছেই রেখে দেবো। এবার দেখো প্রবলেমটা কি হয়। R1 R2 সুইচ 1 সুইচ 2, এখানে একটা সার্ভার আছে আর এখানে দুটো তোমার পিসি আছে। এবার আমি পিসি দুটোর আইপি ধরছি, ধরো 10.0.0.1, আর এটার আইপি ধরো 10.0.2, এটার আইপি ধরো 20.0.0.100। এইবার আমাদের লজিকটা কি, স্ট্যান্ডার্ড রেসিয়াল শুড বি প্লেস নিয়ার দ্য ডেস্টিনেশন ডিভাইস। এইবার ধরো তোমার এইখানে আরেকটা সাবনেট আছে, এইখানে আরেকটা সার্ভার তোমার আছে, যার আইপি ধরো 30.0.0.100। আমাদের লজিকটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেসিয়াল শুড বি প্লেস নিয়ার দ্য ডেস্টিনেশন ডিভাইস। তার মানে এটা সোর্স, এটা এই দুটো হচ্ছে ডেস্টিনেশন। হ্যাঁ, আমি যদি এইখানে এসিএলটা অ্যাপ্লাই করি R2 তে, স্ট্যান্ডার্ড এসিএল কি হয়, সোর্স আইপি। আমি চাইছি কি, আমার ক্রাইটেরিয়া কি, আমার ক্রাইটেরিয়া হচ্ছে 10.0.0.1 ক্যান নট অ্যাক্সেস। স্যার এটা করলে যদি আপনি R2 সামনে গিয়ে করেন তাহলে R1 এর থ্রু দিয়ে যে 30 যে সার্ভারটা ওটাতেও যাবে। হ্যাঁ, আমি যদি এইখানে অ্যাপ্লাই করি সোর্স আইপির উপর বেস করে, এই সবই ড্রপ হয়ে যাবে। স্ট্যান্ডার্ড এসিএল তো শুধু সোর্স আইপি দেখে কাজ করে, ও যখনই দেখবে কোনো প্যাকেট 10.0.0.1 দিয়ে আসছে তখন প্যাকেটটা ড্রপ করে দেবে, কারণ ও ডেস্টিনেশন তো দেখে না। না, আমি যদি এই এসিএলটাই এইখানে অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু 10.0.0.1 30 কে অ্যাক্সেস করতে পারবে। করতে পারতো। হ্যাঁ, হ্যাঁ, So this is the reason why standard ACL should be placed near destination device. বুঝতে বুঝতে ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। এক্সটেন্ডেড এসিএল এর ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, ও এত কিছু ইনফরমেশন মানে দেখে যে কোনো প্রবলেম নেই। ইচ এসিএল নিডস এ ইউনিক নাম্বার অর নেম, প্রত্যেকটা এসিএল এর একটা ইউনিক নাম্বার বা নেম দরকার। উই ক্যান হ্যাভ অনলি ওয়ান এসিএল অ্যাপ্লাইড টু অ্যান ইন্টারফেস ইন ইচ ডিরেকশন, ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড। ইনবাউন্ড আর আউটবাউন্ডে আমরা একটাই এসিএল ইউজ করতে পারি ইচ ডিরেকশনে, প্রতিটা ডিরেকশনে একটাই এসিএল অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো ডাউট? না স্যার, ঠিক আছে। সৌম্য, অনির্বাণ, সৌভিক? না স্যার। না স্যার। ওকে, চলো এবার আমরা একটা স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করি।
R1, R2. ধরো এই সাবনেটটা 172.16.0.0/30, এইটা ধরো 192.168.10.0/24, আর এটা ধরো 192.168.20.0/24। চলো পিসি গুলোতে আইপি দিয়ে দিই। আইপি 192.168.10.10/24, আর গেটওয়ে দিয়ে দিই 192.168.10.1। PC2 IP 192.168.10.11, PC3 IP 192.168.20.10/24, 192.168.20.1। রাউটারের ইন্টারফেসে আইপি কনফিগার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ তো সবাই? আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার। IP address 172.16.12.1, 255, 255, 255, 252. Shut. No shot. 01 IP IP address address 192, I guess. 192.168.10.1, 255, 255, 255, 0. No shut. Exit. আমি এটা ধরো কি আপনি ওই সেকেন্ডটা কি /24 দিয়েছেন? হ্যাঁ /24। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি ধরো এখানে তো 3টে নেটওয়ার্ক, আমি রিপ চালাচ্ছি, ঠিক আছে? রাউটার রিপ ভার্সন 2, নো অটো সামারি, নেটওয়ার্ক 0000। রাউটার 2 এ যাও, ইন্টারফেস FA 0/0, IP address no shut. No shut. Router RIP version 2, no auto summary, network. আমি EIGRP, OSPF, স্ট্যাটিক সবই কনফিগার করতে পারতাম, আমি জাস্ট আমাদের তো আসল উদ্দেশ্য ACL। তাহলে রাউটার 1 এর রাউটিং টেবিলটা একবার দেখে নিই। শো আইপি রাউট, 20 নেটওয়ার্কটা চলে এসছে।
R2 তেও দেখে নাও শো আইপি রাউট, এখানেও 20 নেটওয়ার্কটা চলে এসছে, 10 এর নেটওয়ার্কটা চলে এসছে। স্যার একবার আগের ছবিটাই যাবেন, 10 আর 20টা একবার দেখে নিই। দেখে নাও। 10, হ্যাঁ ঠিক আছে স্যার। এবার PC1 থেকে আমি পিং করে নিই PC3 কে। হ্যাঁ স্যার। 20.1 না 20.10 হবে, ওয়ানটা হচ্ছে গেটওয়ে ওর। আউটার আউটার 2 এর গেট ওটা। PC2 থেকে পিং করে নিই। ঠিক আছে, এইবার আমাকে ক্রাইটেরিয়া কি দিল, আমাকে ক্রাইটেরিয়া দিল PC1 cannot communicate with PC2। PC1 PC2 এর সঙ্গে সরি PC3 PC1 PC3 এর সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। তার মানে PC2 PC3 এর সঙ্গে কমিউনিকেট করতে পারবে। হ্যাঁ, তাহলে স্যার ওই PC1 এর থেকে যেটা সুইচ 1 এ ঢুকছে ওইখানে কনফিগার করতে হবে। PC1 এর থেকে সুইচ 1 এ, সুইচে তো করছি না, আমরা করব রাউটারে। রাউটারে করব, 0/1 এ করব। হ্যাঁ, 0/1 এবার আমরা কিন্তু এটা, তাহলে যদি PC2 অ্যালাউ করলে হয়, PC2 টা অ্যালাউ হবে, ওটা ডিনাই হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম এখানে যদি এবার তুমি রাউটার 1 এও করতে পারো, রাউটার 2 তেও করতে পারো। হ্যাঁ এটাই বলতে চাইছি। এবার ব্যাপার হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল ডিপ্লয়মেন্টে তোমার যে রাউটারে অ্যাক্সেস থাকবে তোমাকে সেখানেই করতে হবে। হতেই পারে এটা ডিফারেন্ট সাইট, তোমার অ্যাক্সেস নেই, এটা তোমার সাইট, তোমার অ্যাক্সেস আছে। তা চলো আমরা রাউটার 1 এই করি। কনফিগার টার্মিনাল, আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট করছি, তাহলে কি লিখবো, অ্যাক্সেস লিস্ট। স্ট্যান্ডার্ডের নাম্বারটা কি ছিল আমরা পড়ে এসেছি, 1 থেকে 99। আচ্ছা, আর 1300 থেকে 1999। এই নাম্বার দিয়ে তুমি ডিফাইন করতে পারো ওয়েদার ইট ইজ স্ট্যান্ডার্ড অর এক্সটেন্ডেড। এখানে দেওয়া আছে দেখবে 1 থেকে 99 স্ট্যান্ডার্ড। আর 1300 থেকে 99, 1999। এই যে এটাকে এক্সপ্যান্ডেড রেঞ্জ বলে, না, 1 স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের এক্সপ্যান্ডেড রেঞ্জ। তা ধরো আমি অ্যাক্সেস লিস্টের নাম দিলাম 10। কি করব, ডিনাই না পারমিট করব, ডিনাই করব, কাকে করব, C1 কে, মানে ওই 192.168.10.1। 192.168.10.10 কে। দেখো এইখানে আমরা দুভাবে স্টেটমেন্টটা লিখতে পারি, এইখানে দুভাবে লিখতে পারি। স্যার স্যার এটা বলার আগে একটা কথা বলবো স্যার? নিশ্চয়ই নিশ্চয়ই বলছি বলো। আমি স্যার আমি PC1 এই ছবিটা ছিল না তো? না না না, এই ছবিটা না, এই ছবিটা বলো। স্যার বলছি যে PC1টাকে তো আমি ব্লক করছি, মানে PC1 যেন PC3 এর সাথে কমিউনিকেট না করতে পারে। হ্যাঁ, PC2 কে কি আমার অ্যালাউ করার প্রয়োজন আছে কোনো? অবভিয়াসলি। আমি সেটা হ্যাঁ, না অ্যালাউ করলে ওটা নরমালি স্যার বলুন না ডিনাই হয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি সেটা অ্যালাউ না করলে কি হবে। ডিনাই নি। আচ্ছা ঠিক আছে। আমি- হ্যাঁ, ব্যাপারটা যে সৌম্য যেটা বলতে যে একটু আগে তো স্যার যখন পিং করলো তখন তো পিং পাচ্ছিল, তো সেই জন্য ভাবছি যে তাহলে কি আর PC2 জন্য মানে না করলে কি আর দরকার হবে? আছে, হ্যাঁ হ্যাঁ। ওই জন্যই বলছি। দেখো এইখানে আমরা লিখতে পারি কোনো একটা পার্টিকুলার হোস্টকে যখন ডিফাইন করব তখন আমরা দুভাবে করতে পারি। এক, আমরা লিখতে পারি মানে হোস্টের আইপিটা দিয়ে 192.168.10.10, তারপরে ওয়াইল্ড কার্ড মার্কস দিতে হবে।
ওটা 252 ছিল তো, তার মানে না না, চারটেই জিরো হবে। তুমি 32টা বিট মেলাতে চাইছো। আচ্ছা আচ্ছা। চারটে জিরো সব অ্যালাউ। 32টা বিট চেক হবে। 32টা বিট চেক হওয়ার পর যদি 192.168.10.10 পায় তবে গিয়ে কাজ করবে। অথবা লিখতে পারো, আচ্ছা এটা স্যার রেঞ্জে হলে আমি সেটা হ্যাঁ, অথবা লিখতে পারো হোস্ট 192.168.10.10। তুমি যদি এটা আমরা হোস্ট লিখেছি। হোস্ট কিওয়ার্ডটা লেখো তাহলে আর ওয়াইল্ড কার্ড মার্কস দেওয়ার দরকার নেই। আর যদি ওয়াইল্ড কার্ড মার্কস দাও তাহলে আর হোস্ট কিওয়ার্ডটা দেওয়ার দরকার নেই। আচ্ছা তাহলে এখানে আমি করতে পারি কি 10, এবার দেখো ওয়াইল্ড কার্ড বিটস ওটা আপনাকে দিতে হবে। দিলে, দিয়ে এবার তুমি লগ করতে পারো, লগ কিওয়ার্ডটা দিতে পারো, এটা কি হয় দিলে? লগ মেসেজ জেনারেট হয়। দেখাচ্ছে লগ ম্যাচেস এগেইনস্ট দিস এন্ট্রি। হ্যাঁ, এইবার আমার কি অ্যাক্সেস লিস্টটা ক্রিয়েট হয়ে গেল। এটা কিন্তু কাজ ততক্ষণ করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা ইন্টারফেসে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করবো এটা। ধরো আমরা এই রাউটারের F0/1 এ অ্যাপ্লাই করব, তাহলে F0/1 এর রেসপেক্টে প্যাকেটটা ইনকামিং, তাহলে আমরা কি লিখবো, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 আইপি অ্যাক্সেস গ্রুপ 10 10, মানে আমি এই অ্যাক্সেস লিস্টটাকে এখানে কল করলাম, ডেকে নিয়ে এলাম, 10 ইন এক্সিট। আচ্ছা স্যার এখানটা আইপি অ্যাক্সেস গ্রুপ দিয়ে ওই অ্যাক্সেস লিস্টের নামটা হ্যাঁ দিয়ে ওখান থেকে ইনকামিং আউটগোয়িং সেটা তো হ্যাঁ, ইন মানে হচ্ছে ইনকামিং, আউট মানে হচ্ছে আউটগোয়িং। আর আর 10 অ্যাক্সেস গ্রুপটা 10। 10টাকে আমি ডেকে নিয়ে এলাম, মানে কল করলাম এখানে। এইবার আমি, একটা হ্যাঁ বলো, কোশ্চেন ছিল, আপনি বলে নিন তারপর বলছি। এইবার আমি PC1 থেকে PC3 কে পিং করব। আটকে দিচ্ছে, এখানে দিয়ে দিচ্ছে কমিউনিকেশন অ্যাডমিনিস্ট্রেটিভলি প্রহিবিটেড, কমিউনিকেশন অ্যাডমিনিস্ট্রেটিভলি প্রহিবিটেড। রিপ্লাইটা কে দিচ্ছে 10.1, মানে F0/1টা। হ্যাঁ, গেটওয়েটা দিচ্ছে। PC2 থেকে পিং করব। স্যার আমরা কি করে বুঝবো যখন আমি ডায়াগনোস করব কোনো কিছু যে এটা অ্যাক্সেস লিস্টের জন্য এই পারমিশনটা ডিনাই করা আছে, ওটা কি বোঝার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভলি লেখা আছে না, অ্যাডমিনিস্ট্রেটিভলি। আচ্ছা স্যার রাউটারে একটু লগটা দেখান তো, একটু শো লগ করুন তো একটুখানি। এই যে এসে গেছে। ও আচ্ছা আইপি অ্যাক্সেস লগইন ইজ 10 ডিনাইড। দেখো PC1 PC2 দুটোই কিন্তু ডিনাই হয়ে গেছে, কিন্তু হ্যাঁ পিসি 10টা, ওই জন্য পিসি 10টাকে আমাকে আলাদা করে অ্যালাউ করতে হবে। হ্যাঁ, মানে PC2 কে আমাকে আলাদা করে অ্যালাউ করতে হবে। স্যার PC2 কেন ডিনাই হচ্ছে স্যার? ওই যে বললাম এক্সপ্লিসিট ডিনাই, ডিনাই ইমপ্লিসিট ডিনাই। লিস্টে না থাকে। PC2 এর এগেইনস্টে কি কোনো ম্যাচ খুঁজে পেয়েছে? না, তার জন্যই ও ডিনাই হয়ে গেছে। ওই তো মানে যদি কনফিগার না করতো তাহলে কোনো অসুবিধা ছিল না, একটা যখন কনফিগার করেছে তার মানে ওই আইপিটাকে তোকে আলাদা করে অ্যালাউ করতে হবে। হ্যাঁ, স্যার একটুখানি মানে একটুখানি শো লগ মারবেন এখানটা, মানে কি লগসটা আসে, আর এটা মানে 20, এটা তো স্যার 20 ডট, আচ্ছা 10.10 20.10 দুটোর জন্যই দেখাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ও দুটোর জন্যই দেখিয়ে দিয়েছি আমি, ওটাই দেখতে যাচ্ছিলাম যে 20.10টা মানে 10.10 একটা আছে আর একটা হচ্ছে 10.11 10.11 PC2। আর 10.11 এ কোনো লক পাবে না, তার কারণ 10.11 এর এগেইনস্টে কোনো কিছু আমরা দিইনি। ওটাই আমরা দেখতে যাচ্ছিলাম যে রাউট মানে পিসি 2 টার এগেইনস্টে কোনো লক কি রাউটারে জেনারেট হয় না, এইবার হবে দেখবে। আমি এবার করছি কি অ্যাক্সেস লিস্ট 10 পারমিট, দেখো PC2 PC3 PC4 এরকম এই সাবনেটে 100টা পিসি থাকতে পারে। তুমি শুধু PC1 কে ব্লক করতে চাইছো, তার মানে বাকিদের জন্য প্রত্যেকের জন্য কিছু না লিখে দাও এনি, এই এনির পর লগ লিখে দাও। ওকে
10 ওটা পর ওই লগ লিখে অ্যাক্সেস দাও। লিস্ট 10 এর মধ্যেই স্যার হয়ে গেল তাই তো? হ্যাঁ, কারণ আমার তো 10 কল করাই আছে, ওই 10 এর মধ্যেই ঢুকে গেল ওটা। স্যার একবার একটু মানে অ্যাক্সেস লিস্ট 10 টা এখন কি অবস্থা একটু দেখান, মানে শো অ্যাক্সেস লিস্ট 10 হ্যাঁ, বলবো। এবার শো অ্যাক্সেস লিস্ট করো। শো অ্যাক্সেস লিস্ট 10। মানে 10 10 যেটা সেটা ডিনাই আছে হচ্ছে লগ, হ্যাঁ, এটা 10 20 হচ্ছে এগুলো সিকোয়েন্স নাম্বার। বাই ডিফল্ট 10 দিয়ে আরম্ভ হয়, আর ইনক্রিমেন্টটাও 10 থাকে, 10 20 30 40 এইভাবে ইনক্রিমেন্ট হতে হতে যায়। স্যার আমি অ্যাক্সেস লিস্ট 10 এর মধ্যে আচ্ছা 20 টা হচ্ছে সিকোয়েন্স নাম্বার বললেন তো, মানে 10 এটা 20 এগুলো এটা সিকোয়েন্স নাম্বার। হ্যাঁ মানে এটা অ্যাক্সেস লিস্ট 10 এর আন্ডারেই পড়ছে। হ্যাঁ, এই যে স্ট্যান্ডার্ড আইপি অ্যাক্সেস লিস্ট 10, হ্যাঁ 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 হ্যাঁ, আর এইগুলো হচ্ছে সিকোয়েন্স নাম্বার। ঠিক আছে। বাই ডিফল্ট 10 দিয়ে শুরু হয় এবং 10 করে ইনক্রিমেন্ট হয়। এই জন্য দেখবে এই নাম্বারগুলো 10 20 30। বেসিক্যালি এর পরেও আরেকটা অ্যাক্সেস লিস্ট স্টেটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে ডিনাই এনি। হ্যাঁ সেটা আমরা দেখতে পাই না, ওটা হচ্ছে ইমপ্লিসিট ডিনাই। এখন যদি আপনি একটা রাউট যদি একটা আই মানে আরেকটা আইপি যদি অ্যাড করেন, মানে আরেকটা যদি পিসি অ্যাড করেন, সেটা দিয়ে করলে পিসি 4 থেকে পিসি 3 কেও পিং করতে পারা যাবে। হ্যাঁ, পারা যাবে। এবার তুমি পারা যাবে তো, এনি করা আছে। পারমিট এনি করা আছে না? তো আপনি পাবলিক এনি করে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, এবার এখানে করো, পিং করো পিসি 1 থেকে, আবার কোনো ইয়ে নেই। পিসি 2 থেকে পিং করো এবার। টাইম আউট আসছে না। হ্যাঁ, ওটা এআরপির জন্য হয়। প্রথমে দুটো আর্পের জন্য একটা এবার দেখো রিপ্লাই পাচ্ছ পিসি 2 থেকে। এবার R1 যাও, দেখো এখানে একটা 10.11 থেকে লগ জেনারেট হয়েছে। বুঝতে পেরেছি স্যার। এবার শো অ্যাক্সেস লিস্ট করো। এখানে দেখো 10টা ম্যাচ, এখানে 10টা ম্যাচ, মানে ওখানে 10টা প্যাকেট, এখানে 10টা প্যাকেট। প্রত্যেকটা প্যাকেটের কে আলাদাভাবে প্রসেস করা হয়েছে, দ্যাটস ওয়াই দিস ইজ এ বিগ ডিফারেন্স উইথ এএসএ। এএসএ তে কি হয়, এখানে একটাই ম্যাচ লেখা থাকবে, ওই প্রথম প্যাকেটটাই ও শুধুমাত্র প্রসেস করবে, বাকি 9টা প্যাকেট যখন দেখবে সেম সোর্স সেম ডেস্টিনেশন, ও ছেড়ে দেবে বা ডিনাই করে দেবে যে কোনো একটা। ওই জন্য এএসএ তে তুমি যদি দেখো, এখানে সবসময় দেখবে একটাই ম্যাচ। স্যার এএসএ তো ফায়ারওয়াল, হ্যাঁ, এএসএ ফায়ারওয়াল, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। আর অ্যাক্সেস লিস্টও ফায়ারওয়ালের হিসেবেই কাজ করতে হবে। হ্যাঁ, খুব বেসিক লেভেলে, খুব বেসিক লেভেলে। এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্টে গিয়ে আমরা দেখবো আর একটু ভালোভাবে কাজ করতে পারি। আচ্ছা, তার মানে নর্মাল রাউটারকে আমি একটা ফায়ারওয়াল হিসাবে ইউজ করতে পারি। হ্যাঁ, খুব বেসিক লেভেলে একটা ফায়ারওয়াল না, একটা অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস হিসেবে আমরা ইউজ করতে পারি, আর কিছুই না। বাট তুমি কোনো এন্টারপ্রাইজে কোনো জায়গায় দেখবে না তোমাকে এই নর্মাল রাউটার দিয়ে সেখানে ফায়ারওয়ালের কাজ করছে, কারণ এর একটা এখানে লিমিটেশন আছে। আচ্ছা, আমাদের এই মাঝে মধ্যে না মেইল করে বলে অ্যাক্সেস লিস্ট কনফিগার করো, আমরা অ্যাক্সেস করতে পারছি না। তো ওই জায়গাগুলোতে এইভাবেই করে, মানে কি করে? হ্যাঁ, সেখানে এইভাবেই করছে। না মল্লিক আমাদেরকে করতে বলছে না ফায়ারওয়াল টিমকে করতে বলছে সেটা? না, আমাদের রাউটারে হয় না, রাউটারে আসে না যে অ্যাক্সেস লিস্ট। আমাদের এল2রাই করে রাউট হ্যাঁ, এইটুকুই করে রাউটার, এক্স্যাক্টলি। রাউটারে গিয়ে অ্যাক্সেস লিস্টে খালি জাস্ট মডিফিকেশন করে কোনো এক্সট্রা আইপিটাকে অ্যাড করে দেয়, যে আইপিটা ঠিক এক্স্যাক্টলি ওটাই অনির্বাণ বলছি, যে হ্যাঁ। এক্সট্রা আইপি থাকে কিংবা ইয়ে থাকে, তো বলে কি এটা আমি দেখেছি আমি মজুদাকে আমাদের করতে দেখেছি, আমার সামনে স্ক্রিন শেয়ার হয়েছে ওই তোমার ধরো এন্টারপ্রাইজের ভিতরে কোনো কিছু কন্ট্রোল করতে হবে, তখন তুমি এইভাবে অ্যাক্সেস লিস্ট ইউজ করতে পারলে। কিন্তু তোমার এজ রাউটারে, মানে এজ পেরিমিটার ডিভাইস যেটা, সেইখানে তুমি কখনোই নর্মাল রাউটার রেখে অ্যাক্সেস করে তোমার এন্টারপ্রাইজকে সিকিউর করতে পারো না। দ্যাটস ওয়াই নেক্সট জেনারেশন ফায়ারওয়াল আমরা ইউজ করি,
সিসকো এএসএ, সিসকো ফায়ার পাওয়ার, পালো অল্টো, চেক পয়েন্ট, ফর্টিনেট, এগুলো ইউজ করি আমরা। আচ্ছা, এটা ক্লিয়ার হলো। চলো আমি নো অ্যাক্সেস লিস্ট 10 ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 নো আইপি অ্যাক্সেস গ্রুপ 10 ইন আমি তুলে দিলাম। এখন স্বাভাবিকভাবেই আমি দুটোতেই পিং করতে পারবো, দুটো থেকেই পিং করতে পারবো, কোনো অসুবিধা হবে না। এখান থেকেও রিপ্লাই পাচ্ছি, R1 থেকেও, PC1 থেকেও রিপ্লাই পাবো। এই আরপের জন্য দুটো রিপ্লাই বাদ যা গেছে, নইলে PC1 থেকেও সব ঠিক আছে। তা আমি তুললাম, তার কারণ হচ্ছে আমি দেখাতে চাইছি এটাকেই যদি আমি নেমডে কনফিগার করতাম, নেমড অ্যাক্সেস লিস্ট হিসেবে কনফিগার করতাম, এটা তো স্ট্যান্ডার্ড করলাম। আমি যদি নেম দিয়ে কনফিগার করতাম তখন কিভাবে করতাম? আইপি অ্যাক্সেস লিস্ট, কি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড তুমি একটা নাম দিলে, যা ইচ্ছা নাম দিতে পারো, ABC। এখানে কি করছো? ডিনাই হোস্ট 192.168.10.10 permit any exit ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0। এবার আমি 0/0 তে অ্যাপ্লাই করবো, ধরো এইখানে, তাহলে আইপি অ্যাক্সেস গ্রুপ ABC আউট। This is the difference between named and numbered access list. স্ট্যান্ডার্ড আমি একই অ্যাক্সেস লিস্ট প্রথমে দেখালাম নাম্বার দিয়ে, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট, সেম অ্যাক্সেস লিস্ট আমি নেম দিয়ে কনফিগার করলাম। নেম দিয়ে F0/1 এও তো হতো, তাই তো? হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি। এবার কনফিগার, এবার করো, আটকে গেছে, এ কিন্তু আটকায়নি। রাউটারে লগ মেসেজ আসবে তো? না, লক তো আমরা দিয়েছিলাম, কি লক বোধহয় দিইনি আমরা। লগ দেননি, এবার তাহলে লগ এবার আর লক দেবে না, নইলে লক ওখানে যদি তুমি করে দিতে, ধরো কনফিগার টার্মিনাল ABC, তাহলে এমনি আমি রাউটারে শো লগ মারলে ওখান থেকে পাবো না? শো লগিং, দেখাচ্ছে না না না, এটা আগেরটা, এটা আগেরটা। এটা আগেরটা দেখাচ্ছে। ও তো লিস্ট 10 দেখাচ্ছে, 10 মানেই তো ওইটাই, মানে যেটা দিয়ে নাম্বার দিয়ে কনফিগার হ্যাঁ, এটা লিস্ট ABC দেখাতো, ঠিক আছে। এবিসি দেখাচ্ছে। তাহলে আমরা করে দিই কনফিগার টার্মিনাল। এবার এসে গেছে। বুঝতে পেরেছি। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, clear। এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট। এক্সটেন্ডেড আছে, এক্সটেন্ডেডটা রবিবার করাবো, কারণ সৌম্যকে তো আবার ছাড়তে হবে। না স্যার, এখনো তো টাইম আছে স্যার। হ্যাঁ, এক্সটেন্ডেডটা ধরলে হবে না, মানে ওই তুমি যে টাইমের মধ্যে বলছো ওই টাইমের মধ্যে। স্যার 20 মিনিটে হবে না? না না, ও 20 মিনিটে হলে তোমাদের এই কোর্সটা আমি 1.5 মাসে শেষ করে দিতাম। এবার
আরেকটা জিনিস, আচ্ছা, ভেরিফিকেশন কমান্ড। ভেরিফিকেশন কমান্ড আমরা কি কি আছে অ্যাক্সেস লিস্টে? এটা কিন্তু বেশ ভালো আছে, হ্যাঁ হ্যাঁ, এইটা অ্যাক্সেস লিস্টটা বেশ ইন্টারেস্টিং। শো অ্যাক্সেস লিস্ট 10, সরি, শো অ্যাক্সেস লিস্ট 10 না, এবিসি। স্যার এরকম আমি পার্টিকুলার একদম এবিসি অথবা টেন এইভাবেই সার্চ করতে হবে না, জেনারেলাইজ কোনো কিছু থাকবে যেটা আমি মানলে সাপোজ দুখানা অ্যাক্সেস লিস্ট কি চালানো যেতে পারে, মানে গ্রুপ একটা টেন চালাচ্ছি একটা এবিসি চালাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালাতেই পারো, কিন্তু হচ্ছে তখন কি, আমার কমেন্টটা কি হবে, দুটোই একসাথে দেখার জন্য এরকম দুটোই একসাথে শো অ্যাক্সেস লিস্ট। শো অ্যাক্সেস লিস্ট। কারণ তুই তো জানবি না রাউটারে তোর আগে ধর কোনো একজন L2 বা L3 কোনো একজন ইঞ্জিনিয়ার কোনো কিছু একটা অ্যাক্সেস লিস্ট রেডি করে গেছে, তোকে যদি কাস্টমার রিকোয়েস্ট করে তখন তুই তো জেনে বসে নেই যে কি আছে, তোকে তখন ওর মধ্যেই চেক করতে হবে। এবার তুমি শো রানিং কনফিগ থেকেও দেখতে পারো, তো শো রানিং কনফিগ থেকে দেখার জন্য এই কমান্ডটা ইউজ করবে, শো রানিং কনফিগ পাইপ ইনক্লুড আইপি অ্যাক্সেস লিস্ট। ইনক্লুড না দিয়ে বিগিন আইপি অ্যাক্সেস লিস্ট, এটা হবে কি, তার মানে পুরোটা দেখাবে ওই আইপি অ্যাক্সেস লিস্ট থেকে। এখানে সেকশনও দিতে পারো, এই সেকশনটাই ঠিক আছে। ছোট করেই দেখাবে। হ্যাঁ, শুধুমাত্র আইপি অ্যাক্সেস মানে অ্যাক্সেস লিস্টের পার্টটা দেখাবে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কমান্ড হচ্ছে শো ইন্টারফেস, না, শো আইপি ইন্টারফেস ফাস্ট ইথারনেট। কোথায় করেছিলাম? 0/0-তে। 0/0 হ্যাঁ, আউটগোয়িং। এইবার আমি 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 শুরুতে বললাম যে যে কোনো ডিরেকশনে একটাই অ্যাক্সেস লিস্ট করতে পারবে, তাই তো? এইবার তুমি দেখো, আমি একটা জাস্ট টেস্ট পারপাস দেখাচ্ছি, কনফিগার টার্মিনাল আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড XYZ। আমি কিছু তৈরি করলাম না, আমি জাস্ট দেখাচ্ছি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 আইপি অ্যাক্সেস গ্রুপ XYZ আউট। আমি তার মানে একটা ইন্টারফেসে একই ডিরেকশনে দুটো অ্যাপ্লাই করতে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। দেখো ওইটাকে ওভাররাইড করে এইটা এসে গেছে। ও, তোমার লেটেস্টটাই থাকবে। হ্যাঁ, মানে একটা ডিরেকশনে একটা ইন্টারফেসে একটাই অ্যাক্সেস লিস্ট অ্যালাউ আছে। মানে এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্টটা দেখালে তখন আর আমি আর এই পিসি নিয়ে দেখাবো না, এই পিসির জায়গায় রাউটার রাখবো এইসব জায়গায়, এই রাউটারগুলোকেই পিসি হিসেবে ইউজ করবো, নইলে কারণ আমরা তো এখানে ওয়েব সার্ভার টার্ভার ইউজ করতে পারবো না, তো ওই জন্য রাউটারগুলোকেই আমরা পিসি হিসেবে ইউজ করব। যেরকম R1-এ মানে আমরা রাউটারে বিভিন্ন সার্ভিস চালাতে পারি, কনফিগার টার্মিনাল, ধরো আইপি এইচটিটিপি সার্ভার, আইপি এইচটিটিপি সিকিউর সার্ভার। এইবার তুমি যদি R2 থেকে টেলনেট করো, টেলনেট 172.16.12.1, এইচটিটিপির পোর্ট হচ্ছে 80। দেখো এখানে কি দেখাচ্ছে, ওপেন। স্যার এটা টেলনেটটা কোনটা স্যার বললেন? 172.16.12.1টা কোনটা আছে স্যার? এবার দেখান একটু ফটোটা। আর এইটার আইপি হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। আমি দেখতে চাইছি যে আমি এই রাউটারে এইচটিটিপি আর এইচটিটিপি এর সার্ভিস চালিয়েছি, তা এই দুটো সার্ভিস কাজ করছে কিনা সেটা দেখবো। তা তখন কি করবো, আমি R2 থেকে টেলনেট করবো আর পোর্ট নাম্বারটা দেবো কার? এইচটিটিপির। এবার এইচটিটিপিএস এর পোর্ট নাম্বার কত? 81। 81 443।
যে এস বললো হকি পয়েন্টটা বলতে 443 দেখো ওপেন। এখানে আপনি যে টেলনেট করছেন, টেলনেট তো কনফিগার করতে হবে। কে বলেছে রাউটারে টেলনেট বাই ডিফল্ট কনফিগার করা থাকে? শো রান হ্যাঁ তো এইটা লাইন ভিটিওয়াই 04 হুম। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। একটা রাউটার নাও, আর একটা রাউটার নাও। R3 তে একটা আইপি দিচ্ছি, R4 এও একটা আইপি দেবো। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, নো শাট, আইপি অ্যাড্রেস 10.0.0.1 255 255 255 0, জাস্ট দেখাবার জন্য এটা। R4 0/0, no shut, ping 10.0.0.1, রিপ্লাই পাচ্ছি। আমি তো R4 এ কোনো টেলনেট কনফিগার করিনি, R3 তে। তাহলে এখান থেকে টেলনেট করলে তাতে আমাকে বলবে সার্ভিস নেই। কি বলছে পাসওয়ার্ড রিকোয়ার্ড বাট নট সেট, তার মানে টেলনেট কনফিগার করা আছে। কি করে বুঝবে? দেখো শো রানিং কনফিগ, লাইন ভিটিওয়াই 04 ওটা আছে কিনা দেখতে হবে। লগইন, পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড থাকলে ওখানে পাসওয়ার্ড এখানে কি আরেকটা লাইন দেখাতো? হ্যাঁ পাসওয়ার্ড থাকলে ওর মাঝখানে আরেকটা লাইন দেখাতো। আর যদি ওই এনাবেল না থাকতো তাহলে নো লগইন দেখাতো। হ্যাঁ, তার মানে রাউটারে কিন্তু বাই ডিফল্ট টেলনেট কনফিগার করা থাকে, কোনোদিন জিজ্ঞেস করলে হ্যাঁ বলে দেবে। স্যার এই লাইন ভিডিও 04টা স্যার আমি অনেকবার দেখেছি কিন্তু জানতাম না স্যার এইটা। ওটা টেলনেটের জন্য। আমি ভাবছিলাম বোধহয় ওটা আমাদের ম্যানুয়ালি কনফিগার করতে হবে। হ্যাঁ আমি ওটা জানতাম না, আমি লাইন ভিডিও 04টা অনেকবার দেখেছি, বাট এটা আমি জানতাম না যে এটা টেলনেটের জন্য। হ্যাঁ ভিটিওআই মানে ভার্চুয়াল টাইপ টার্মিনাল। আচ্ছা মানে সেটা এখানেও তো ওই তিন চার রকমের আসে না সে, ওই মানে যখন আমি ভিটিওআই কনফিগার করতে যাই। হ্যাঁ এই যে বাই ডিফল্ট লাইন ভিটিওআই 04, ট্রান্সপোর্ট, ইনপুট, অনেক এই আছে। হুম। এর মধ্যে বেসিক্যালি ইউজ হয় দেখো এসএসএইচ আর টেলনেট। এসএসএইচ আর টেলনেট ইউজ হয়। অনেকগুলো অপশন। এসএসএইচ তো কনফিগার করতে হবে স্যার, এসএসএইচ কনফিগার করতে হবে, সিকিউর শেল বলে। সিকিউর শেল। এসএসএইচ এর তিনটে ভার্সন, 1.5, 1.99 আর 2। স্যার বাই ডিফল্ট এই যে ভিটিওআই যেটা বলছেন লাইন ভিটিওআই 04 এটা থাকেই, মানে এটা মানেই মানে এটাই টেলনেট। এনেবল থাকে তাই তো? হ্যাঁ এটার মানে টেলনেট এনাবেল। এটা জানতাম না। তারপর ওটাও জিজ্ঞেস করে যে তোর টেলনেট আছে কিন্তু তুই পাসওয়ার্ড এনাবেল করতে চাস না, তো তখন তোকে ওটা বলতে হবে যে নো লগইন কমেন্ট থাকবে, দেখ ওখানে লগইন দেওয়া তুমি পাসওয়ার্ড সেট থাকলে পাসওয়ার্ড হ্যাঁ তুমি করে দাও না নো লগ ইন। তুমি এবার R4 এ যাও, আবার R3 তে ঢুকে গেলে। হুম
লগ ইন কমান্ডটার অর্থ কি? লগ ইন কমান্ডটার অর্থ হচ্ছে তোমাকে পাসওয়ার্ড পাসওয়ার্ড চাইবে, এনাবেল করবে। পাসওয়ার্ড এনেবল করতে। পাসওয়ার্ড চাইবে, কিন্তু এরপর আর এগোতে পারবে না। তুমি এনেবল মানে পাসওয়ার্ড সেট করনি। এনেবল না হলে তুই তো এডিট করতে পারবি না কিছু, হ্যাঁ, মানে রিড মোডে। এনেবল করতে গেলে আমাকে তখন ওখানকার মানে ওটার পাসওয়ার্ডটা জানতেই হবে। হ্যাঁ, তা আমরা এই যে ধরুন আমাদের অফিসগুলোতে বিভিন্ন জাম সার্ভার থেকে কাস্টমারের রাউটারগুলোতে লগ ইন করি, তো তো সেটা তো মানে একই ফান্ডা। একই ফান্ডা, একই ফান্ডা। এবার তারপরে তোমাদের প্রিভিলেজ লেভেল সেট করা থাকে। হ্যাঁ মানে স্যার জাম সার্ভারে যে ব্যাপারগুলো হয়, ধরুন আমি জাম সার্ভার থেকে বিভিন্ন রকম কাস্টমারের মানে যে লুপব্যাক আইপি লুপব্যাক 10টা যেটা থাকে সেটাতে আমি স্যার লগ ইন করি, মানে এসএসএইচ করি বা টেলনেট করি, যেটা যেটা এনেবল থাকে মানে যেটা আছে। তো সেক্ষেত্রে এসিএস গুলো দিয়ে যে লগ ইন করি আমি এই জাম সার্ভার থেকে, মানে সবকিছু কি করে অ্যাক্সেস করতে পারি? বেসিক্যালি দেখো, তোমার ইউজার আইডি এগেনস্টে তোমার প্রিভিলেজ লেভেল সেট করা আছে, আচ্ছা যে তুমি এই এই কমান্ড এক্সিকিউট করতে পারবে, এই এই কাজ করতে পারবে। আচ্ছা। এবার সেটা ধরো কোনো ট্রিপল সার্ভারে কনফিগার করা আছে। হুম। অবভিয়াসলি তোমাদের অত বড় অর্গানাইজেশন সিসকো আইসি ইউজ করে। আচ্ছা কেন? স্যার আপনি এই যে যেরকম এটার ক্ষেত্রে মানে যেরকম ধরুন আমি অনেক ক্ষেত্রে আপনি যেটা যেরকম এটা করলেন আরসি আর পরের মধ্যে ঢুকলেন, আমাদের অনেকগুলো ক্ষেত্রে স্যার এরকম ব্যাকডোর অ্যাক্সেস করা থাকে। তো ব্যাকডোর অ্যাক্সেসের ক্ষেত্রে ওরকম মানে যদি আমি মানে ওই স্ট্যান্ড বাই যে রাউটারটা থাকে শো স্ট্যান্ড বাই ওটা এইচএসআরপি তুই যেটা বলছিস। ওখান থেকে ওইটা আইপিটা নিয়ে সেট করলে একটা ঢুকিয়ে দিতে পারবো। মানে এই যে এটা তো একই জিনিস করলে, মানে আমার দেখে তো মনে হয় একই জিনিস হলো এটা কনসেপ্ট তো একই। কনসেপ্ট। আচ্ছা, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট নিয়ে আর কোনো কারো ডাউট? না স্যার। এর পরের দিন রবিবার এক্সটেন্ডেড হবে, তারপরে ন্যাটপ্যাড একদিনেই হওয়া উচিত, একদিনেই হয়ে যাবে ন্যাটপ্যাড। ন্যাটপ্যাড হয়ে গেলেই বিজিপি। বাট আমি বেসিক্যালি চাইছি, বিজিপি তো এখানে করাবোই, আমি চাইছি এমপিএলএস যদি তোমরা আরম্ভ করো তার আগেও আরেকবার বিজিপি করাবো। ঠিক আছে। এবার তাতে তোমাদের যদি কারো আপত্তি থাকে হাত তুলতে পারো। আমি চাইছি এমপিএলএস করানোর আগে সিসিআই লেভেলের বিজিপিটা তোমাদের রেডি থাক, কেন কোনো জায়গায় ইন্টারভিউতে গিয়ে যেন ফিরে না আসতে হয়। বিজিপির কোশ্চেনের উত্তর দিতে পারিনি এটা যেন বলতে না হয়। হ্যাঁ স্যার। আর তার জন্য আমি এক্সট্রা কোনো চার্জ করব না, মানে নিশ্চিন্তে থাকো। স্যার এমপিএলএস টা তো শুরু করব স্যার, ওটা বলছি যে এই জুলাইতে বা অগাস্টের হাফ হয়ে যাবে বিজিপি শেষ হতে হতে। এই যে আমাদের এখানে যে বিজিপির পার্টটা আছে সেই পার্টটা 2টো বা 3টে ক্লাস লাগবে। হ্যাঁ আর দুটো ক্লাস লাগবে স্যার, এই একটা শেষ করতে আর নেটপ্যাড শেষ করতে দুটো ক্লাস লাগবে। ন্যাটপ্যাড একটা ক্লাস। না না, আর এইটা বাকি আছে যেটা এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট, যেটা হ্যাঁ, তো তিন এখানে দুটো, আর আপনি বলছেন যে আরো দুটো থেকে তিনটে, মানে 5টা, মানে হচ্ছে 2 উইক লাগবে, আরো 2 থেকে 3 দিন। তো হ্যাঁ, স্যার ওটা এমপিএলএস এর ক্লাসটা আমরা কি সেপ্টেম্বর থেকে শুরু করতে পারি? সেটা তোমরা যবে বলবে। এমপি, স্যার আমি আমার পার্সোনালি বলছি স্যার, আমি একটু মানে আপনি যতটা পড়েছেন ততটা এখনো পড়ে উঠতে পারিনি, একটুখানি পিছিয়ে আছি। হ্যাঁ, আমিও স্যার চাইছিলাম যে এই পড়াটার পরে মানে অ্যাটলিস্ট 1-2 সপ্তাহ গ্যাপ গ্যাপ করে মানে রেডি করে কনফিউশন যেগুলো আছে ক্লিয়ার করে তারপরে স্যার মানে এমপিএলএস শুরু করতে। কোনো অসুবিধা নেই। তাহলে যদি ধরুন আরো 2 সপ্তাহ মানে ধরুন এই জুলাইতে মোটামুটি এটা শেষ হয়ে গেলে অগাস্টের প্রথম 2 উইক যদি একটুখানি যদি পড়ে টড়ে নিয়ে তোমাদের তারপরে এটা, সেপ্টেম্বরের ফার্স্ট হ্যাঁ, উইক বলছি, সেপ্টেম্বরের হ্যাঁ ফার্স্ট উইক। এটাও অসুবিধা কোনো তাহলে তো মানে আরো টাইম পাওয়া যাবে, তাতে অসুবিধাই নেই। একটুখানি প্র্যাকটিস হয়ে, কেন সত্যি কথা বলতে কি স্যার আমি জানি না অন্যরা করে কিনা, আমি স্যার এখনো প্র্যাকটিক্যাল না মানে স্যার যেটা বলছে, যদি ধর তোর এমপিএলএস পড়াই থাকে, ঠিক আছে, হ্যাঁ যদি এমপিএলএস পড়বি ঠিক করিস, তাহলে বিজেপি দুবার কেন পড়বি? একবারই বিজেপি পুরো ডিটেলসে হবে সিসিআই লেভেলে, যেটা অনির্বাণ বলছে যে এটা হয়ে গিয়ে 2 সপ্তাহ ব্রেক নিয়ে তারপর স্টার্ট। মানে আমি বলছি দেখ, আমিও যদি বলছি 2 সপ্তাহ MPLS ব্রেক লাগবে, আমারও লাগবে 2 সপ্তাহ যদি ব্রেক তো তুই লাগবে আমার। না কেন MPLS বলতো
না না, আমি বলছি যদি এমপিএলএস তো করারই থাকে তাহলে বিজেপির জন্য এক্সট্রা ডবল খাটনি করতে লাভ নেই। না, আমি বলছি স্যার তো বলেছিলেন যে সিসিআই লেভেলেরই বিজিপিটা করিয়ে দেবেন, তাই আমি বলছি যে বিজিপিটা করে 2 সপ্তাহ মধ্যে আমরা পুরোটা যতটুকু স্যার করালেন ফার্স্ট কোর্স যেটা স্যারের সাথে বলা ছিল সেটা আমরা কমপ্লিট করে নিলাম। তারপর আবার এমপিএলএস যতটুকুনি বাকি থাকে স্যার শুরু করবেন ওটা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে। ঠিক ঠিক ব্যাপারটা হচ্ছে স্যার এখন না প্র্যাকটিক্যালটা করা হয়নি। আপনি প্র্যাকটিক্যাল গুলো যে দেখাচ্ছেন না, আমি তো নিজে এখন একটা প্র্যাকটিক্যাল করি উঠি। ঠিক আছে, মানে আমার ওটা ইমেজটা খালি তোলা রয়েছে। ওটা পুরো স্যার আপনি স্যার এমপিএলএস এর কোর্স ফিসটা একটু বলে দেবেন আর কটা ক্লাস সেটা একটু বলে দেবেন। কত কত হ্যাঁ, কোর্স ফিস হলে সুবিধা হয় বলো? না স্যার আপনি বলুন না স্যার। আরে আমি তোমাদের বলছি, এরকম তো কেউ বলবে না, আমি তোমাদের বলছি। না স্যার আইডিয়া নেই স্যার। আচ্ছা একটা দুটো জায়গায় ফোন করে জিজ্ঞেস করো। না না স্যার কিছু না, আপনার কাছে তো করবো স্যার, আমার কি হ্যাঁ, আছে। আরে কমই রাখবো, কোনো চাপ নেই। এমন কিছু রাখবো না যাতে সেটা তোমাদের উপর বার্ডেন হয়। স্যার এমপিএলএস টা না করলে না মানে এই যে আইএসপি তে কাজ করেছি খুব হ্যাঁটা করবে। আর ওই আরেকটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে এমপিএলএস 5 জনই করবে তো? আমি করার ইচ্ছা আছে। আমারও মল্লিক জানি আমি না। করবো স্যার, আমি তো করবো আমারও বলেই সেটা। সৌভিক? নীলাদ্রিও করবে তো আপনি। হ্যাঁ মোটামুটি স্যার এমপিএলএসটা কেন সত্যি কথা বলতে কি কাজ করার পর জানাটা দরকার। হ্যাঁ স্যার বলুন স্যার। সৌভিকও করবে এমপিএলএস? স্যার ওটা আমার ভাবতে হবে স্যার, একটু সৌম্যর সঙ্গে ডিসকাস করে নিচ্ছি, তারপরে সৌম্য আর বোনের সঙ্গে। সৌম্য কারণ আর আমি অ্যাকচুয়ালি ওই আইপিএস মানে আইপিএস এর কাজকর্ম সেরকম করিনি। আমার দরকারটা পড়বে, আগে তো আমি বেসিক পুরো ঠিকঠাক জানি, আচ্ছা, তাহলে বেকার আমি আকাশ থেকে পড়বো। তা এই মানে এখনো পর্যন্ত যা হয়েছে এই নিয়ে কোনো ডাউটস? এখনো পর্যন্ত যা হয়তো ডাউট হয়নি, আমি ওএসপিএফটা পড়ছিলাম, ঠিক আছে ডাউট হয়নি দেখি। ডাউটস হলে নির্দ্বিধায় বলবে, সেটা কোনো ফ্যাক্টর না। মানে এটা শুধু তোমার জন্য না, প্রত্যেককেই বলছি, ডাউটস হলে কোনো হেজিটেশনের ব্যাপার নেই, নির্দ্বিধায় জানিও। আচ্ছা স্যার। আর তোমাদের যে আরেকটা মডিউল তৈরি করা আছে ওটার মধ্যেও যদি কিছু ইনক্লুড করতে হয়, যদিও ওটা আরো পরের ব্যাপার, সেটাও জানিয়ে রাখবে। স্যার এমপিএলএস টা কতদিনের স্যার? ওটা তো বলেইছিলাম স্যার, এমপিএলএস এর সাথে আপনি একটু কিউওএস টাও দিয়ে দেবেন। এমপিএলএস এর সাথে কিউওএস? আচ্ছা, স্যার শুধু কিউএস টা তো পরে বলছি স্যার, এমপিএলএস টা কতদিন লাগবে তাও আপনার আন্দাজ? এক এক 2 মাস লাগবে ধরো। 2 মাস লাগবে মানে স্যার আমি বিজেপিটা আপনি তো বলছেন সিসিএনপি লেভেলেরই করিয়ে দেবেন। এখানে আমি এই মডিউলটাতে বিজেপি সিসিএনপি লেভেলই করাবো। হ্যাঁ, আর এরপরে আমার বিজেপিটা কি আরো কিছু জানতে লাগবে তাই তো? হ্যাঁ, জানলে ভালো, না জানলেও ক্ষতি নেই, জানলে তোমাদেরই ভালো। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, তাহলে এমপিএলএস টা আমি 2 মাস ধরে রাখছি স্যার, হ্যাঁ আস্তে আস্তে করে তো। হ্যাঁ, তাড়াহুড়ো করে মানে, আমি তো বললাম তাড়াহুড়ো করলে আমি অ্যাক্সেস লিস্ট একদিনে শেষ করে দিতাম। ঠিক আছে স্যার। আমি শুধু এখানে বলে না, আমি যখন ইনস্টিটিউটে ছিলাম তখনও কিন্তু আমার অ্যাক্সেস লিস্ট 2 দিন লাগতো। আমি অ্যাক্সেস লিস্ট ন্যাট প্যাড কখনো একটা ক্লাসে কমপ্লিট করতে পারিনি, কারণ আমি জানি স্টুডেন্টের একটা নেওয়ার ব্যাপার থাকে। আমি দিয়ে দিলাম, ওরা সেটাকে যদি ডাইজেস্ট করতে না পারে তাহলে তো ওদের প্রবলেম। ঠিক আছে স্যার। চলো আমি এটা পাঠিয়ে দিচ্ছি, ওকে? হুম স্যার। চলো, গুড নাইট। আর বলছি আরেকটা জিনিস স্যার, আপনি ওই ওএসপিএফ যে সেকেন্ড দিনের যে ক্লাসটা না হ্যাঁ স্যার, একটু ভিডিওটা পাঠাবেন আমাকে। হ্যাঁ, তুমি বলেছিলে দাদা, আমি ভিডিওটা খুঁজছি। হ্যাঁ স্যার একটু যদি